আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাকিদের এত লেট হচ্ছে কেন সুমাইয়া ক্লাসে অ্যাড করতে? স্যার ওরা তো দেরি করে আসে বেশিরভাগ। দেরি করে আসতে তো আর ক্লাসটা ঠিক মতো করা যায় না, কারণ আমাদের সময় তো লিমিটেড 40 মিনিট। পরে আরেকটা ক্লাস তোমাদের থাকবে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাইতা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো উপস্থিতির পরিমাণটা খুব কম দেখা যাচ্ছে। স্যার আমার না রেমল থেকে কিছু কোয়েশ্চেন্স ছিল। রাইতা, রেওয়া মিল্কের কোশ্চেন ছিল? জি স্যার। বলো দেখি কি ধরনের কোশ্চেন। স্যার রেমলে এক জায়গায় সমাপনী পণ্য অ্যাড হয় আর আরেক জায়গায় হয় না, কখন হয় আর কখন হয় না? সমাপনী মজুত পণ্য? জি স্যার। এটা খেয়াল করে শোনো, তুমি তুমি সেটা হচ্ছে, যদি সমন্বিত ক্রয় নামে একটা ক্রয় আছে, তুমি কি এটা পেয়েছো? এটা কি জানো কেমনে বের করতে হয় সমন্বিত ক্রয়? স্যার একটু আবার বলবেন? সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় তুমি কি বের করেছো কখনো? নো স্যার। আচ্ছা, সমন্বিত ক্রয় বের করার একটা সূত্র আছে। সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, তাহলে বের হয় সমন্বিত ক্রয়। কি বের হইল? সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়। যদি কোনো রেওয়া মিলে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, সমন্বিত ক্রয় দিয়ে রেওয়া মিল করতে হয়। যদি সমন্বিত ক্রয় দ্বারা আসসালামু রেওয়া মিল আলাইকুম। করা হয়, ওয়ালাইকুম সালাম, তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে। আর যদি সমন্বিত ক্রয় না ধরা হয়, শুধু পণ্য ক্রয় ধরে রেওয়া মিল করা হয়, পণ্য ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য এগুলো দিয়ে যদি রেওয়া মিল করা হয়, তখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। কথাটা আবার বলি, খেয়াল করে শোনো। যদি কোনো রেওয়া মিলে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, শব্দটা হলো সমন্বিত ক্রয়, অথবা তোমাকে বললো সমন্বিত ক্রয় নির্ণয় করো, বের করো, তুমি সমন্বিত ক্রয় ধরে রেওয়া মিল করো। যদি সমন্বিত ক্রয় ধরে রেওয়া মিল করা হয়, তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে ডেবিট দিকে। সেই ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে না, ক্রয়ও আসবে না, শুধু সমন্বিত ক্রয় আসবে। আর যদি সমন্বিত ক্রয় দেওয়া না থাকে, শুধু পণ্য ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য এগুলো দ্বারা রেওয়া মিল তৈরি করা হয়, সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। বুঝছো না বুঝো না এটা? জি স্যার, বুঝেছি। আর স্যার রেমলে যে অনিশ্চিত হিসাবের কথা লেখা আছে, ওইটা কি শুধু রেমলে ম্যাথেই করা যায় নাকি অন্য ম্যাথ গুলাতেও করা যায়? এটা রেওয়া মিলি তৈরি করা হয় সব অনিশ্চিত হিসাব, যে সবকিছু সঠিকভাবে লেখার পরেও যদি রেওয়া মিল না মিলে, তখন সাময়িকভাবে মিলানোর জন্য অনিশ্চিত হিসাব দিয়ে মিলানো হয়। পরবর্তীতে এই রেওয়া মিলটাকে আবার সংশোধন করতে হয়, সংশোধন করে অনিশ্চিত হিসাবটাকে রাখা যায় না। শুধু সাময়িকভাবে রেওয়া মিলটা মিলানোর জন্য অনিশ্চিত হিসাব দিয়ে মিলানো হয় মাত্র। ঠিক আছে? তাইলে স্যার অন্য ম্যাথ গুলাতে রেমল ছাড়া অনিশ্চিত হিসাব করা যাবে না? না না। আরেকটা স্যার, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিটে বুঝবে নাকি ক্রেডিটে? এটা একটু কনফিউশন ছিল। তোমাকে আগে জানতে হবে প্রারম্ভিক মজুত পণ্য হিসাবটা কোন ধরনের হিসাব, এটা কি জিনিসটা কি। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটা প্রত্যক্ষ ব্যয়। কোন ধরনের ব্যয়?
প্রত্যক্ষ ব্যয়। এবার তুমি আমায় বলো, ব্যয় রেওয়া মিলের কোন দিকে বসে? খরচের দিকে। খরচ কোন দিকে বসে রেওয়া মিলের? ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট। ডেবিট দিকে। ডেবিট। এবার তুমি বলো, প্রারম্ভিক মজুত পণ্য কোন দিকে বসবে? ডেবিট। ডেবিট দিকে বসবে, কারণ এটা খরচ। প্রারম্ভিক মজুত পণ্য এটা একটা খরচ, যেহেতু খরচ রেওয়া মিলে ডেবিট দিকে বসে, সুতরাং প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। তো ঠিক আছে, সবাই যেহেতু ক্লাসে জয়েন করেছো, আসো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমরা ক্লাসে কি পড়ছিলাম তোমাদের মনে আছে? আমরা কি পড়তেছিলাম? লাস্ট ক্লাসে কি পড়েছি তোমাদের কি মনে আছে না ভুলে গেছো? তোমরা কি বাসায় অঙ্ক করো না? কি ব্যাপার, কেউ কিছু বলছো না? রাইতা? জি স্যার। এই লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম? নগদান পড়ছিলাম না? নগদ প্রাপ্তি প্রদান জাবেদা পড়ছিলাম না? জি স্যার। আচ্ছা, তো আজকে আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে নগদান আমরা করেছি, 3 ঘর নগদান করেছি, 2 ঘোড়া করেছি এবং নগদ প্রাপ্তি জাবেদা প্রদান জাবেদা তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব নগদ প্রাপ্তি জাবেদা এবং ক্রয় জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা এবং বিক্রয় জাবেদা, এটা তোমাদের সাথে আলোচনা করব। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এবং নগদ প্রাপ্তি জাবেদা। ঠিক আছে? তো এর আগে তোমাদের সাথে আমার একটা প্রশ্ন হচ্ছে, তোমাদের যারা ক্লাসে আজকে প্রেজেন্ট আছো, তোমরা আমাকে বলবা, তোমরা এর আগে শিখেছো, ক্লাসে তোমাদের শেখানো হয়েছে যে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা তোমরা পড়েছিল কি? মনে আছে তোমাদের ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার কথা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাশরুফা, জি স্যার। তুমি কুস্তি বেরিলা। না স্যার, অনেকদিন পর আজকে জয়েন হলাম। সেই তো বুঝতে পারতেছি, তোমার কোনো খোঁজ খবর নাই, ক্লাস করো না, ব্যাপারটা কি? না স্যার, করি, আপনারটা কোনোদিন করা হয়নি, আপনারটা আজকে প্রথম। না, কেন করো না, কারণটা কি? অ্যাকাউন্টিং ক্লাস করো নাই? কোচিং এ স্যার, খালি কোচিং এ পড়লেই হবে? না স্যার, কোচিং ক্লাস তো সব অফ। তাহলে ক্লাস স্যার আসসালামু ক্লাস করো না কেন তাহলে? হ্যাঁ স্যার, মানে আপনার ক্লাসের টাইমে না উঠতে পারি নাই এর হায় আগে। হায় হায় আজকে রে, 11টা বাজে ক্লাস, ঘুম থেকে উঠতে পারো নাই? এই যদি হয় অবস্থা, কেমনে দিনকাল চলবে বলো? শুরু করছি, এখন থেকে শুরু করছি। আচ্ছা ঠিক আছে, শুরু করো, ফাইন। পূজা আসছো নাকি? পূজা? জি স্যার, আসছি। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তো শোনো, আমরা যে আলোচনা শুরু করছিলাম সেটা হচ্ছে যে আমরা আজকে বলছি শিখবো বিক্রয় জাবেদা, আর শিখবো নগদ প্রাপ্তি জাবেদা এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত পরে কেন জয়েন হচ্ছ? স্যার আজকে একটু লেট হয়ে গেছে। ঘুমতে উঠতে পারো নাই? আচ্ছা আচ্ছা, শোনো, খেয়াল করে শোনো। তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম সবাইকে, যে যে কেউ উত্তর দিতে পারো যদি তোমাদের জানা থাকে। তোমরা এর আগে পড়েছো ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা। আমার প্রশ্ন ছিল, ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় এবং বিক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়? কে বলতে পারবা, বলো দেখি। কেউ কি বলতে পারবা?
স্যার মনে নাই। মনে নাই? কারোই মনে নাই? পায়েল, তোমার মনে আছে? পায়েল, রাইতা বলতে পারবো? রাইতা? না স্যার, একটু ভুলে গেছি। ভুলে গেছো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, মনে রাখবা, খেয়াল করে শোনো। যে জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়, যে জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়, সেটি হচ্ছে ক্রয় জাবেদা। তো এখানে আমি সংজ্ঞা, একদম সহজ সংজ্ঞা, এক লাইনের সংজ্ঞা। স্যার আরেকবার বলবেন একটু? যে জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়, কি লিপিবদ্ধ করা হয়? ধারে পণ্য ক্রয়, সেটা হচ্ছে ক্রয় জাবেদা। অর্থাৎ ক্রয় জাবেদায় ধারে পণ্য ক্রয় ছাড়া আর কোনো লেনদেন লিপিবদ্ধ করা হয় না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এখানে কি লিপিবদ্ধ করা হবে? ধারে ধারে পণ্য পণ্য ক্রয়। ক্রয়। ধারে পণ্য ক্রয় লিখতে হলে তোমাকে আগে জানতে হবে না পণ্য কারে কয়। এটা জানো কিনা? পণ্য কারে কয় এটা কি বলতে পারবা? কোনটা পণ্য এটা কি বলতে পারো? আমি বললাম ধারে পণ্য ক্রয় যেখানে লিপিবদ্ধ করা হয়, পণ্যই চিনলাম না, তাহলে কেমনে লিপিবদ্ধ করবো? তাহলে আগে জানতে হবে পণ্য কারে কয়, এটাকে জানতে হবে। তো পণ্য কারে কয় তোমরা কি বলতে পারবা? এটা যে পণ্য কোনটাকে বলে বলতে পারবা? ব্যবহার করা জিনিসকে তো পণ্য বলে। ব্যবহার করা জিনিসকে পণ্য বলে। আর কি বলতে পারো? তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমরা ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট, তোমরা অ্যাকাউন্টিং ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসগুলো যখন করবা, মনোযোগ দিয়ে করবা, তোমাদের খাতা কলম সাথে রাখবা, কিছু কিছু বিষয় লিখে রাখবা, এগুলা বারবার চোখ বুলাইবা যাতে মনে থাকে। এগুলা বেসিক জিনিস, তুমি যদি এগুলা না পারো তাহলে কিন্তু তোমার জন্য অ্যাকাউন্টিং এ ভালো করা খুব কঠিন হবে। এইগুলো আমরা শিখিয়েছি, তোমাদেরকে অনেকবার আলোচনা করেছি, আমিও করেছি, ম্যাডাম করেছেন। আজকে আবার বলে দিচ্ছি, খেয়াল করে শুনবা। আমি একটুকে বলেছি যে যেখানে ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয় সেটা ক্রয় জাবেদা। তো পণ্যই চিনলাম না, তাহলে আমি তো সব ধারে ক্রয় সব ধারে লেনদেন লিপিবদ্ধ করে দিব, তাহলে তো আর হবে না। পণ্য কারে কয় এটাকে জানতে হবে তোমাদেরকে। পণ্য হচ্ছে ওই জিনিস, পণ্য হচ্ছে ওই জিনিস যেটি বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করা হয়, যেটা বিক্রয় করার জন্য ক্রয় করা হয়, সেটা হচ্ছে পণ্য। পণ্য কোনটাকে বলে? যেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়। যেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়। অর্থাৎ সে যদি কাপড়ের ব্যবসা হয় তাহলে সে কাপড় কিনবে বিক্রি করার জন্য, তাহলে কাপড় তার কাছে পণ্য। কাপড় তার কাছে কি? পণ্য। সে যদি আসবাবপত্রের ব্যবসায়ী হয়, যে চেয়ার টেবিল খাট শোকেস এগুলো বিক্রি করে, তাহলে আসবাবপত্র তার কাছে পণ্য। সে যদি ফ্ল্যাটের ব্যবসায়ী হয়, ডেভেলপার কোম্পানি হয়, যে ফ্ল্যাট কিনে কিনে বিক্রি করে, তার কাছে ফ্ল্যাটই হচ্ছে পণ্য। বাট একজন কাপড়ের দোকানদারের কাছে চেয়ার টেবিল পণ্য নয়। একজন কাপড়ের দোকানদারের কাছে চেয়ার টেবিল হচ্ছে আসবাবপত্র, সম্পদ। একজন কাপড়ের দোকানদারের কাছে চেয়ার টেবিল হচ্ছে সম্পদ, আসবাবপত্র। ঠিক আছে? কিন্তু একজন চেয়ার টেবিলের দোকানদারের কাছে চেয়ার টেবিল সম্পদ নয়, তার কাছে এটা পণ্য। একজন চাউলের ব্যবসায়ীর কাছে চাউল হচ্ছে পণ্য। একজন লাইব্রেরিয়ান যিনি বই বিক্রি করে, তার কাছে বই হচ্ছে পণ্য। আবার আমাদের কাছে, তোমার কাছে বই হচ্ছে সম্পদ। বই আমরা পড়ার জন্য কিনি, ব্যবহার করার জন্য কিনি, আমরা পড়বো,
বছর ভরা পড়বো, আমাদের কাছে সম্পদ। সুতরাং পণ্য হচ্ছে ওইটা যেটা আমরা বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করব, সেটা হচ্ছে পণ্য। আশা করি তোমরা পণ্যটা বুঝতে পেরেছো। জি স্যার। এরা সবাই বুঝতে পেরেছো কি? জি স্যার। ওকে ফাইন। তাহলে ধারে ক্রয় হচ্ছে, ধারে ক্রয় যদি পণ্য ক্রয় হয়ে থাকে ধারে, তাহলে সেটা আমরা ক্রয় জাবেদা লিপিবদ্ধ করব। সেম ভাবে বিক্রয় জাবেদা যখন লিপিবদ্ধ করব, শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় যদি হয়, শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে। আর বিক্রয় হবে ওইটা যেটা, ওই যে একটু বলেছি পণ্য যেটা কিনেছি বিক্রির জন্য, তো পণ্য বিক্রয় করলেই সেটা কেবল পণ্য বিক্রয় হিসেবে, ধারে বিক্রয় হিসেবে যদি হয়ে থাকে সেটা আমরা লিখবো বিক্রয় জাবেদায়, আর ধারে ক্রয় হলে লিখবো ক্রয় জাবেদায়। আমি আবার বলছি শব্দটা খেয়াল করে শোনো, যে পণ্য ক্রয় যদি ধারে হয়, বাকিতে হয়, তাহলে আমরা ক্রয় জাবেদা লিপিবদ্ধ করব। আর পণ্য বিক্রয় যদি বাকিতে হয়, তাহলে আমরা সেটা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করব। সুতরাং আমরা এইভাবে বলতে পারি যে যে জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে বিক্রয় জাবেদা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হবে। তোমরা বুঝছো কি? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি তোমাদের একটা প্রশ্ন করি যে জনাব কবিরের নিকট নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা, জনাব কবিরের নিকট নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা, এটা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে কি হবে না? হবে না, স্যার এটা হবে না। মাশরুফা, কেন হবে না? কারণ এটা ধারে না, মানে নগদে, এটা ধারে না। এটা নগদে। ভেরি গুড, ভেরি গুড, এটা নগদে। আমি যদি বলি ধারে যন্ত্রপাতি ক্রয় করা হলো 1,00,000 টাকা, ধারে যন্ত্রপাতি ক্রয় করা হলো 1,00,000 টাকা, এটা ক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে কি? জি স্যার, জি স্যার ক্রয় হবে। জাবেদায় হবে। জি স্যার। জি স্যার হবে। নাফিসা, কেন হবে? কারণ স্যার ধারে পণ্য ক্রয় করা, তাই। আমি তো পণ্য শব্দ বলি নাই নাফিসা, আমি তো বলছি যন্ত্রপাতি ক্রয় বলেছি। আমি বলেছি বাকিতে, মানে ধারে 1,00,000 টাকার যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি কি পণ্য? যন্ত্রপাতি জিনিসটা কি, এটা কি এটা কি তোমরা জানো? সবাই চুপ হয়ে গেলা, উত্তর দাও। ভুল হোক না, ভুল হলে সমস্যা নেই, ভুল হোক। স্যার আসবাবপত্র। যন্ত্রপাতি হলো সম্পদ, স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি মানে মেশিন। মেশিনের বাংলা শব্দ যন্ত্রপাতি, ইংরেজিতে বলা হয় মেশিন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি মেশিন কিনা হয় পণ্য বানানোর জন্য, বা কলকারখানার যে মেশিনারিজ তৈরি করা হয়, মেশিনারি কিনা হয় যে পণ্য তৈরি করার উদ্দেশ্যে, এটা হচ্ছে যন্ত্রপাতি বা মেশিন বলা হয়, এটা সম্পদ, স্থায়ী সম্পদ। ঠিক আছে? কিন্তু স্যার যারা মেশিনে বিক্রি করে ওদের কাছে এটা পণ্য না। ওদের কাছে পণ্য। যদি মেশিন বিক্রির দোকান হয়, মেশিনারিজের দোকান হয়, তাদের কাছে পণ্য। তো সেখানে উল্লেখ থাকবে যে পণ্য বিক্রির জন্য পণ্য যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। যদি লেখা থাকে বিক্রির জন্য 1,00,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো, সেক্ষেত্রে এটা পণ্য হয়ে যাবে। আর যদি লেখা থাকে শুধু কারবারের মধ্যে যে 1,00,000 টাকার যন্ত্রপাতি ক্রয়, তখন তোমাকে বুঝতে হবে এটা বিক্রির জন্য কিনা হয় নাই, এটা ব্যবহারের জন্য কিনা হয়েছে, এটা সম্পদ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে তোমরা, আমি আরেকটু সারাংশ করে আবার বলছি, তোমরা আর একটু খেয়াল করে শুনবা, যে যদি বাকিতে পণ্য ক্রয় হয় তাহলে সেটা আমরা ক্রয় জাবেদা লিপিবদ্ধ করব। আর ক্রয় হইতে হইলে অবশ্যই সেটা পণ্য হইতে হবে। আর পণ্য হচ্ছে কোনটা, যেটা বিক্রির জন্য কিনা হয়, যেটা বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয়, সেটা হচ্ছে পণ্য। তাহলে আমি যদি বলি এবার তোমাদেরকে আবার একটা জাবেদা বলি, যে বাকিতে 10,000 টাকার মণিহারি ক্রয়, এটা ক্রয় জাবেদা আসবে? জি স্যার। নো, নো স্যার, এটা তো মনিহারি কি পণ্য নাকি না 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 না, জি স্যার আসবে আসবে। আসবে, আসবে। মাসুরবা সিদ্ধান্ত নিতে পারতেছিল জি না স্যার কোনটা কইবা, কোনটা আসবে। কইলে কি হয়। সর্বশেষ পর্যন্ত ভুলটাই কইলা। মণিহারি কি, এটা কি তার তোমরা মানে জানো? স্যার আসবে না? মণিহারি জি কি? স্যার, ওই যে ও কাগজ। স্যার তা আসবে না, মণিহারিতে তাহলে সম্পদ। কাগজ, কলম, পেন্সিল, এগুলো কি বিক্রির জন্য কিনা হয়? না স্যার, নো তাহলে তো স্যার। হচ্ছে সম্পদই, এটা কেন কিনা হয়? ব্যবহার করার জন্য। ব্যবহারের জন্য। কেন ক্রয় করা হয়?
ব্যবহারের জন্য। সুতরাং এটা পণ্য না, না, আর পণ্য না হলে সেটা আসবে না। আসবে না। বুঝছো? জি স্যার। এখন কি বিষয়টা স্যার। ক্লিয়ার হয়েছে না হও নাই? জি স্যার। জি স্যার হয়েছে। তাহলে পণ্য যদি হয় সেটাই পণ্য হবে যেটা বিক্রির জন্য কিনবো, আর সেটা বাকিতে কিনলেই কেবল আমাদের ক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে, আর বাকিতে বিক্রি করলে সেটা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে। তাহলে শর্ত হইলো সেটা অবশ্যই পণ্য হইতে হবে। সেটা পণ্য না হইলে আমাদের এই ক্রয় জাবেদায় বিক্রয় জাবেদায় ওই লেনদেন লিপিবদ্ধ হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তো দেখো, আমি তোমাদের জন্য এবার একটা অঙ্কে চলে যাব। সেই অঙ্কটা হচ্ছে, দেখো আমি একটা উদ্দীপক তোমাদের সামনে তুলে ধরেছি। 2015 সালের জুন মাসে সুবোধ ট্রেডার্সের লেনদেন সমূহ নিম্নরূপ। জুন মাসের 1 তারিখ দিয়ে 1 লাখ টাকা নগদ, 2,50,000 টাকার সরঞ্জাম, 1,80,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। মানে ব্যবসা আরম্ভ করেছেন, নগদ টাকা নিয়েছে 1 লাখ টাকা, সরঞ্জাম নিয়েছে 2,50,000 টাকা এবং যন্ত্রপাতি নিয়েছে 1,80,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন। এই জাবেদারা কে বলতে পারবা? স্যার আমি বলি, বলো বলো। নগদান হিসাব ডেবিট, সরঞ্জাম হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ মাস্টারবাবু একদম রাইট, যে এটা জাবেদার নগদান হিসাব ডেবিট, সরঞ্জাম হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, সবগুলো মিলিয়ে মূলধন হিসাব ক্রেডিট। দেখো ক নম্বরে এরকম একটা প্রশ্ন ছিল, জুনের 1 তারিখের আর্থিক ঘটনাসমূহ ব্যাখ্যা সহ সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। তোমার যে উত্তরটা দিয়েছো এটা ক নম্বরের উত্তর হয়েছে, যাকে সাধারণ জাবেদা লিপিবদ্ধ করতে বলা হয়েছে। সাধারণ জাবেদা, জাবেদা 2 রকমের, একটা সাধারণ জাবেদা বলে আর একটা বিশেষ জাবেদা বলে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এগুলা বিশেষ জাবেদা। এগুলো বিশেষ বলা হয় কেন? কারণ এগুলাকে কেবলমাত্র এক ধরনের লেনদেন, বিশেষ লেনদেন লিপিবদ্ধ করা হয়। যেমন ক্রয় জাবেদায় শুধু ক্রয় ধারে ক্রয় লেখা হয়, বিক্রয় জাবেদায় শুধু ধারে বিক্রয় লেখা হয়, নগদ প্রাপ্তি জাবেদায় শুধু নগদ প্রাপ্তি লেখা হয়, নগদ প্রদান জাবেদায় শুধু নগদ প্রদান লেখা হয়। এই জন্য নির্দিষ্ট ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় বিধায় এগুলোকে বলা হয় বিশেষ জাবেদা। আর সাধারণ জাবেদায় সকল লেনদেন লিপিবদ্ধ করা হয়। সম্পদ লেখা হয়, নগদে ক্রয় লেখা হয়, বাকিতে ক্রয় লেখা হয়, বিক্রয় লেখা হয়, খরচ লেখা হয়, আয় লেখা হয়, ব্যয় লেখা হয়, সবগুলো লেখা হয় সাধারণ জাবেদায়। কিন্তু বিশেষ জাবেদায় একটা জাবেদায় সবকিছু লেখা হয় না। একটা জাবেদায় শুধু যে জাবেদাটা করবো কেবল সেই লেনদেন লিপিবদ্ধ করা হয়। তো তোমাকে ধন্যবাদ, 1 তারিখের লেনদেনটা একদম কারেক্ট হয়েছে। 1 তারিখের লেনদেনটা পারো না, বুঝো না, এরকম কেউ আছো এখানে তোমাদের মধ্যে? 1 তারিখের লেনদেনের জাবেদারা বুঝতে পারো নাই বা বুঝো না বা পারো না, কেউ আছো তোমাদের মধ্যে কেউ? সবাই পারো তাই না? ওকে, ভেরি গুড। যেহেতু সবাই পারো সবাইকে ধন্যবাদ। এবার দেখো জুনের 7 তারিখ আলাপি কোঙের নিকট বিক্রয় 70,000 টাকা, কারবারি বাট্টা 10%, চালান নং 100। আলাপির কাছে 70,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। তোমরা আমায় আচ্ছা পূজা বলো, এই যে আলাপি কোঙের নিকট বিক্রয় করলাম 70,000 টাকা, এটা কি নগদ বিক্রয় না বাকিতে বিক্রয়? স্যার এটা বাকিতে। কেমনে বুঝতে পেরেছো বাকিতে? স্যার এই প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকলে বাকি হয়। হ্যাঁ ফাইন। যদি নগদ বলা না থাকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে, সেটা বাকিতে হয়। ভেরি গুড। তো এই যে বাকিতে বিক্রি করেছি 70,000 টাকা, কারবারি বাট্টা আছে 10%। যদি কারবারি বাট্টা থাকে তাহলে কারবারের পণ্যের যে মূল্য থাকে, তালিকা মূল্য থাকে, সেই 70,000 টাকা দাম দেওয়া আছে, এখান থেকে এই কারবারি বাট্টাটা বাদ দিয়ে লিখতে হবে। কারবারি বাট্টা মানে হচ্ছে পণ্য ক্রয় করার সময় বা বিক্রয় করার সময় যদি ছাড় দেওয়া হয়, দাম কম রাখা হয়, এটাকে বাট্টা বলে, কারবারি বাট্টা বলে। তাহলে পণ্যের মূল্য থেকে কারবারি বাট্টাটা বাদ দিয়ে লিখবো। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে ধারে বিক্রয় 70,000 টাকা থেকে 10% বাদ দেবো 7,000 টাকা, বাদ দেওয়ার পরে যে টাকাটা হয় এটা কি বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে কি হবে না? জি স্যার হবে। জি স্যার হবে। বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে। ভেরি গুড, কারণ এটা বাকিতে বিক্রয়, এটা হচ্ছে বাকিতে বিক্রয়।
এটা জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, আলাপি নাম লিখতে পারো, আলাপি কোং হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 63,000 টাকা, টাকা হবে 63,000 টাকা। ওই 10% টাকা বাদ যাবে। এবার দেখো তারিখ 10, গোলাপি কোঙের নিকট 2/10 নিট বাই 30 শর্তে বিক্রয় 80,000 টাকা, চালান নম্বর 101। মানে চালান হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল, মানে ক্রয় বিক্রয়ের একটা প্রামাণ্য দলিল হচ্ছে চালান। চালান এটার আমাদের অঙ্কে কোনো কাজ নেই, শুধু লিখে রাখবো চালানের নাম্বারটা। তো তোমরা কি এই যে 2/10 নিট বাই 30 এই শব্দটা কি তোমরা জানো এটা কি জিনিস? নো স্যার। স্যার এটা হইতেছে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বাট্টা, এটা মনে হয়। হ্যাঁ, এটাই আমি শর্তটা আবার বলে দিচ্ছি, সবাই খেয়াল করে শোনো। 2/10 কথার অর্থ হচ্ছে এই যে গোলাপি 80,000 টাকার পণ্য কিনলেন আমার কাছ থেকে, কারবার থেকে কিনলেন, সে যদি 10 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেয় তাহলে তাকে 2% ছাড় দিব, বাট্টা দিব। আর 10 দিনের মধ্যে দিতে না পারলে বাট্টা পাবে না, তবে 30 দিনের মধ্যে টাকাটা তাকে দিতেই হবে। 30 দিনের মধ্যে দিয়ে দিবে, এই শর্তে তার কাছে পণ্যটা বিক্রি করা হয়েছে। এই হলো শর্ত। শর্তটা আবার বলি যে 10 দিনের মধ্যে দিতে পারলে তাকে 2% ছাড় দেব, আর 10 দিন পার হয়ে গেলে সে ছাড় পাবে না, কিন্তু 30 দিনের মধ্যে টাকা তাকে দিতেই হবে। এটাকে বলা হয় 2/10 n/30। বুঝছো না বুঝো নেই? জি স্যার বুঝেছি। বুঝেছি। তাহলে খেয়াল করতে হবে গোলাপি 10 দিনের মধ্যে টাকাটা দিল কি না। যদি 10 দিনের ভিতরে টাকাটা দিয়ে দেয় তাহলে আমরা গোলাপিকে 2% ছাড় দিব, বাট্টা দিব। এই বাট্টাকে বলা হয় নগদ বাট্টা, প্রদত্ত বাট্টা বা বিক্রয় বাট্টা বলা হয়। এটাকে বলা হয় নগদ বাট্টা। অর্থাৎ দেনা দেনা পাওনা নিষ্পত্তির সময় যদি কোনো বাট্টা হয়, ছাড় হয়, সেটাকে বলা হয় নগদ বাট্টা। আচ্ছা, তাহলে এটা তো ধারে বিক্রয় না নগদ বিক্রয়, বলো তো দেখি এটা কি? ধারে বিক্রয়। এটাও ধারে বিক্রয়, এটাও ধারে বিক্রয়, কারণ এখানেও গোলাপির নাম আছে। এখানে তো বলেই আছে 10 দিন পরে টাকা দিলে বাট্টা দেবো, তো যেহেতু সে টাকাটা পরে দিবে অবশ্যই এটা নগদ বিক্রয়, এ ধারে বিক্রয়, নগদ বিক্রয় না। তারিখ 15, শেফালি কুঙ্গের নিকট ধারে বিক্রয়ে 50,000 টাকা। এখানে শর্ত ছিল 1/5 নিট/10। স্যার, বলো। স্যার 10 নাম্বারটা যাবে তো তাহলে কিভাবে লিখবো? ওই যে আগেরটার মতো, গোলাপি কোন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অথবা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অথবা আর স্যার এখানে যে 2% বাট্টা এটা দেয়া হয়েছে বা দেয়া হয় নাই এটা কিভাবে বুঝবো? এটা তো দিব আমরা পরে, 10 দিনের মধ্যে টাকা দিলে বাট্টা দিব, এখন বাট্টা দিব না। টাকা 80,000 টাকা লিখবো এখানে, বাট্টা দিব যদি 10 দিনের মধ্যে সে আমাকে টাকা ফেরত দেয়, আমার পাওনা টাকা দিয়ে দেয় 10 দিনের ভিতরে। যেমন 10 তারিখে বিক্রি করেছি, 11 থেকে 10 দিন, কোনো 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 তারিখের মধ্যে যদি সে টাকা দেয়, পরিশোধ করে দেয়, তাহলে আমরা তাকে 2% বাট্টা দেব, 2% ছাড় দিব। ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। তো শেফালির বেলায় শর্ত ছিল 1/5 আর নিট/10, অর্থাৎ ওই আগের মতো যদি সে 5 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেয় তাহলে 1% ছাড় দেব, আর 5 দিন পার হয়ে গেলে তাকে ছাড় দেব না, তবে 10 দিনের মধ্যে তাকে টাকাটা আমাকে দিতেই হবে, ফেরত দিতে হবে। তার বেলা শর্তটা একটু ছোট, 1/5 n/10। এখানেও যাবে দেখবো আমরা শেফালি কোন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অথবা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু এখানে শেফালির নাম আছে তাই আমরা শেফালির নাম ব্যবহার করাটাই ভালো। শেফালি হিসাব ডেবিট মানে শেফালিয়ান কোন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বুঝছো না বুঝো নেই? জি স্যার বুঝেছি। বুঝেছি স্যার। 17 তারিখ, আলাপি কোঙের নিকট হতে 3% বাট্টায় সমুদয় অর্থ পাওয়া গেল। আলাপির কাছে কয় টাকা পাইতাম আমরা, বলো দেখি? 70,000।
আলাপের কাছে আমরা 70,000 টাকা কি পাইতাম? নো স্যার 10% বাট্টা। স্যার সমুদয় অর্থ কি? সমুদয় অর্থ মানে সম্পূর্ণ টাকা, পুরো টাকাটাই সমুদয় অর্থ বলা হয়। সমুদয় অর্থ বলতে বোঝানো হয় পুরো টাকাটা, সম্পূর্ণ টাকাটা। আমরা আলাপের কাছে কয় টাকা পাইতাম? 63,000 না? 63,000 টাকা পাইতাম। ভেরি গুড। আলাপের কাছে আমরা পাইতাম 63,000 টাকা। যেহেতু আলাপের কাছে আমরা 63,000 টাকা পাইতাম, এই টাকাটা এখন আমরা 10% বাট্টায় পেয়েছি, 3% বাট্টায় পেয়েছি। তো তোমাকে দেখতে হবে 63,000 টাকার 3% বাট্টায় কয় টাকা হয়। 63,000 টাকা 3% বাট্টা করবা, দেখবা 3% বাট্টা করলে টাকা হবে 61,110। এটা বাট্টা 1890 টাকা, তাই না? বাট্টা হচ্ছে জি স্যার। 1890 টাকা। এখন তুমি জাবেদা লিখবা, তুমি পাইলা 61,110 টাকা, জাবেদা লিখবা নগদান হিসাব ডেবিট 61,110 টাকা, বাট্টা হিসাব ডেবিট 1890 টাকা, আর আলাপি কোং হিসাব ক্রেডিট 63,000 টাকা। জাবেদার আমি আবার বলি, খেয়াল করো। নগদান হিসাব ডেবিট 61,110 টাকা, বাট্টা হিসাব ডেবিট 1890 টাকা, আলাপি কোং হিসাব ক্রেডিট 63,000 টাকা। বুঝছো না বুঝো নি? স্যার বুঝেছি। জি স্যার বুঝেছি। ফাইন। 18 তারিখ নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় 3 লাখ টাকা। যাবে কি তোমরা বলো এটা? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভেরি গুড। কেউ যদি না বুঝো তাহলে কিন্তু বলবা, স্যার আমি বুঝতে পারিনি, বা আরেকবার একটু বলে দিলে ভালো হয়। সবাই কিন্তু বলবা, শুধু চুপ করে থাকলে কিন্তু লাভ নেই। চুপ করে থাকলে তোমাদের লোকসান হবে। তুমি বুঝলা না, আমি পার হয়ে গেলাম, লাভ নেই। অতএব না বুঝলে বলবা। 20 তারিখ দেখো, গোলাপি কোঙের নিকট হতে পূর্ণ নিষ্পত্তিতে, পূর্ণ নিষ্পত্তি বলতে পুরো টাকাটা পেয়ে গেছি, আর কোনো দাবি দেওয়া নাই, দাবি শেষ। তো গোলাপির কাছে কয় টাকা পাইতাম? 80,000। 80,000 টাকা। শর্ত কি ছিল? 2/10। দেখো তো 10 দিনের মধ্যে পাইছি কিনা, 10 দিনের মধ্যে পেয়েছি কি? জি স্যার 10 দিনের জি দিনই স্যার দিয়েছে। পেয়েছে। 10 দিনের মধ্যে পেয়েছি, তাহলে তাকে 2% কি করতে হবে? ছাড় দিতে বাট্টা হবে, দিতে হবে। বাট্টা দিতে হবে। তাহলে 80,000 টাকার আমরা 2% বাট্টা করব। 80,000 টাকার 2% ছাড় দিলে হয় 1600 টাকা। 80,000 টাকার 2% করলে হয় 1600 টাকা। তো 1600 টাকা ছাড় দিয়ে আমরা পাইলাম তাহলে 78,400 টাকা। 78,400। এবার যাবে লাগবা নগদান হিসাব ডেবিট 78,400, বাট্টা হিসাব ডেবিট 1600, গোলাপি কোং হিসাব ক্রেডিট 80,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। স্যার আরেকবার বলবেন? নগদান হিসাব ডেবিট 78,400 টাকা, বাট্টা হিসাব ডেবিট 1600 টাকা, গোলাপি কোং হিসাব ক্রেডিট 80,000 টাকা। ঠিক আছে কিনা, বুঝছো কিনা? জি স্যার বুঝেছি। বুঝেছি। ফাইন। শেফালি কোঙের নিকট প্রাপ্য পাওনা অর্ধেক পাওয়া গেল। শেফালির কাছে পাইতাম কয় টাকা? 50,000 টাকা। কয় টাকা পাইতাম? 50,000 টাকা। 50,000। শেফালির শর্ত ছিল 1/5। সে কি 5 দিনের মধ্যে দিয়েছে? জি স্যার। স্যার 5/15 থেকে 24 তো 5 দিন না। 5 দিন পার হয়ে গেছে না? জি ও স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার 5 দিন পার যেহেতু হয়ে 5 গেছে। দিনের মধ্যে দেয় নাই, সুতরাং তাকে আমরা বাট্টা দিব না, তাকে আমরা ছাড় দিব না। তাহলে ছাড় না দিয়ে পুরো টাকা দিয়ে আমরা তার কাছ থেকে নিব। তো সে বলছে অর্ধেক টাকা, তাহলে 50,000-এর অর্ধেক হচ্ছে 25,000 টাকা। তো তার কাছ থেকে 25,000 টাকা পাওয়া গেল। আমরা জাবেদা লিখবো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, শেফালি কোং হিসাব ক্রেডিট। টাকা লিখবো 25,000, এখানে আর বাট্টা লেখা যাবে না, কারণ বাট্টার সময় পার হয়ে গেছে। তার বাট্টা পাওয়ার ক্ষমতা, এখতিয়ার অতিক্রম হয়ে গেছে, তাকে আর বাট্টা দেওয়া, ছাড় দেওয়া হবে না। সুতরাং আমরা এখানে লিখবো নগদান হিসাব ডেবিট, শেফালিয়ান কোং হিসাব ক্রেডিট। টাকা লিখবো 25,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। মেয়েরা বুঝছো?
জি স্যার। জি স্যার। ফাইন। লভ্যাংশ জি, স্যার। প্রাপ্তি 10,000 টাকা, লভ্যাংশ প্রাপ্তি 10,000 টাকা। জাবেদা লিখবো নগদান হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট। ঠিক আছে, জি স্যার। এই ছিল জাবেদা। এখানে দেখো আমি 3টা প্রশ্ন করা হয়েছে এখানে ক নাম্বারে, জুনের 1 তারিখে একটা সাধারণ জাবেদা, তোমরা এটা মাশরুফা বলেছিলা, ফাইন। খ নম্বরে বলেছি নিম্নোক্ত কলাম সমূহ ব্যবহার করে একটি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। নগদ প্রাপ্তি জাবেদা করতে হবে, আর একটি এক ঘরা বিক্রয় জাবেদা করতে হবে। আমাদের বিক্রয় জাবেদা করতে হবে আর নগদ প্রাপ্তি জাবেদা করতে হবে। দেখো আমি তোমাদের এখানে করে দিয়েছি, তোমরা খেয়াল করে দেখো। এটার নাম নগদ প্রাপ্তি জাবেদা। এখানে সকল প্রকারের নগদ প্রাপ্তিগুলো অন্তর্ভুক্ত হবে। সকল প্রকারের নগদ প্রাপ্তি হোক, চেকে প্রাপ্তি হোক। চেকে পাওয়া মানে নগদ পাওয়া, মানে টাকা পাইলেই হইলো। কারবারের মধ্যে যদি টাকা আসে কারো কাছ থেকে, তাহলে এই প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। দেখো এখানে লিখছি নগদ প্রাপ্তি জাবেদা, গড়টা খেয়াল রাখবা। তারিখ, ক্রেডিট হিসাব খাত, স্যার সূত্র। আমার না একটা কোয়েশ্চেন আছে। বলো। স্যার এই নগদ প্রাপ্তি জাবেদা বইতে যে উদাহরণগুলো আছে না স্যার, এখানে বিক্রয় হিসাব আর ক্রয় হিসাবের এইগুলা লেখা হয় না কেন ক্রেডিট হিসাব খাতে? লেখা হয় না মানে কেন লেখা হয়? যে বিক্রয় হিসাব লিখছি না, দেখো 18 তারিখ। না স্যার বইতে না, যে উদাহরণ অঙ্ক যেগুলাতেই না বিক্রয় হিসাব আর ক্রয় হিসাবের জায়গায় না ডট ডট দেওয়ার লেখা না হিসাবের নাম। এই প্রাপ্তি প্রদান জাবেদায় জি স্যার, নগদ প্রাপ্তিতেও আর নগদ প্রদানেও। এটা হচ্ছে, এটা হচ্ছে কি, শোনো, যে আমরা যখন নগদ প্রাপ্তি আর প্রদান জাবেদা করে থাকি, মূলত এখানে ক্রেডিট হিসাব কথা লিখে রাখা হয়। ওই ক্রয় জাবেদায় বিক্রয় জাবেদার মধ্যে তোমার বিপরীত যে নামটা লিখে রাখার যে একটা কৌশল, এটা বুঝে রাখার জন্য এটা সহজ হয়। তো তোমরা লিখে রাখ করবা। যদি না লিখা হয়ে থাকে, তুমি কোনটা বলতেছো আমার আমি ক্লিয়ার না তোমার প্রশ্নটা। স্যার বইতে না নগদ প্রাপ্তি জাবেদার যে মানে যেখান থেকে স্টার্ট, ওখানে উদাহরণ দেওয়া আছে, তো এটা কেন, উদাহরণের এটা উত্তরেও। হ্যাঁ, আমি তোমাকে বলি কেন লেখা না, খেয়াল করে শোনো। বিক্রয় আর ক্রয় বেলায় তো নগদ বিক্রয় জাবেদা জি বলো, নগদ স্যার। বিক্রয় জাবেদা কি? নগদ বিক্রয় জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো একটা ক্রেডিট দিকে দেখো, একটা ঘর আছে বিক্রয় হিসাব লেখা, বিক্রয় জি স্যার। আছে না? ওই এখানে জি স্যার। বিক্রয় লেখা থাকার কারণে এখানে আর বিক্রয় শব্দ লেখা হয় না। টাকাটা এখানে লেখলে বোঝা যাবে এটা বিক্রয় থেকে আসছে। জি বুঝতে এটার পেরেছো? জন্য। জি স্যার। আবার স্যার ক্রয়ের তাহলে কি বেলা- আমরা এখানে হ্যাঁ, তাহলে কি আমরা এখানে বিক্রয় হিসাব আর ক্রয় হিসাব লিখবো না? না লিখলেও হবে, লিখলেও কোনো সমস্যা নেই। লিখলেও কোনো ভুল হবে না, কোনো প্রবলেম নেই। না লিখলে না লেখা হয় আচ্ছা কেন? স্যার। এখানে বিক্রয় হিসাব আছে বিধায় এখানে বিক্রয় শব্দটা লেখা হয়। আর টাকাটা লিখলে বোঝা যায় এটা বিক্রয় থেকে টাকাটা আসছে। কেমন? জি স্যার। ক্রয়ের বেলায় সেম কথা, ক্রয় শব্দ লেখা থাকে বিধায় এখানে ক্রয় কথাটা ব্যবহার করা হয় না। জি স্যার। তাহলে বাকিগুলো লেখা হয় কেন? কারণ বাকিগুলোর নামে এই ধরনের কোনো হিসাব এখানে নেই। যেমন মূলধন নামে কোনো গড় নাই। হ্যাঁ, জি স্যার। আলাপি নামে সরাসরি আলাপির নামে ঘর নাই, প্রাপ্য হিসাব নামে ঘর আছে, এই জন্য এগুলো লিখে রাখা হয়। লভ্যাংশ নামে কোনো ঘর নাই, তাই লভ্যাংশ লিখে রাখা হয়। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। ক্রয় বিক্রয় কেন লেখা হয় না? জি স্যার। আর এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। তোমরা জাবেদার ঘরটা ভালো করে দেখে রাখো, তোমরা নিজেরা অঙ্কটা বাসায় করবা। আমি এখানে করে দিয়েছি, তারপরেও তোমরা নিজেরা বাসায় অঙ্কটা আরেকবার করবা। কেমন? জি স্যার। দেখো এটা হলো বিক্রয় ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা না, সরি, এটা বিক্রয় জাবেদা। আমি এখানে ভুল লিখেছি, আমি ঠিক করে দিচ্ছি। দেখো এটা হবে, এটা বিক্রয় জাবেদা। তো বিক্রয় জাবেদা দেখো, গড়ের নামগুলো খেয়াল রাখবা। তারিখ, ডেবিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, আর প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখেন 3টা ধারে বিক্রয় ছিল। পণ্য বিক্রয় প্রথমে 7 তারিখে আলাপি কোং হিসাব, চালান নাম্বার 100 টাকা, 63,000 টাকা। পরে গোলাপি কোং, আমাদের ক্লাসের সময় বেশি নেই, 1 মিনিট সময় আছে, বন্ধ হয়ে যাবে, তো তোমরা জিনিসটা বুঝে রাখো। গোলাপি কোং শর্ত লিখে রাখবা, টাকা লিখে রাখবা। সাফালি কোং শর্ত লিখে রাখবা, টাকা লিখে রাখবা।
তো তোমরা এই দুইটা অঙ্ক স্যার বলো। স্যার বিক্রয় জাবেদাতে বইয়ের ছকে না শর্ত নাই। যে এটা ক্রয় জাবেদার ছকে শর্তের শোনো, ঘরটা আছে। যদি যদি উদ্দীপকের শর্ত না থাকে তাহলে শর্তের ঘরটা দিতে হয় না, আর যদি উদ্দীপকের শর্ত থাকে তাহলে শর্তের ঘরটা দিতে হবে। ওকে স্যার। বুঝছো? জি স্যার। যদি লেনদেনের শর্ত থাকে তাহলে শর্তের ঘর দিবা, আর লেনদেনের মধ্যে শর্তের না থাকলে শর্তের ঘর দেওয়ার দরকার নেই। ঠিক আছে? জি স্যার। তোমরা কটা বাসায় করবা, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা